সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, রাশিয়ার সাথে ইরান নতুন পরমাণু চুক্তি করতে যাচ্ছে, $25 বিলিয়ন চুক্তি। যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা দিয়েছে, তখন ইরান এবং রাশিয়া এই চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তি তো আর বিনা পয়সায় হবে না, $25 বিলিয়ন হবে এই চুক্তির মূল্য। তার মানে ইরান রাশিয়াকে এত ডলার দেবে আর রাশিয়া ইরানের হয়ে কাজ করবে। এর মানে দুই দেশের ভেতরে বাণিজ্য হলো, বাণিজ্য। যেমনটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা চীন মানবে না, তেমনি রাশিয়া কথায় নয় কাজে দেখিয়ে দিচ্ছে তারাও মানবে না। এরপরে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান তিনি গুরুত্বপূর্ণ এক তথ্য দিয়েছেন। কি তথ্য জানেন? পরিদর্শক দল ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে আসতে চেয়েছিল। ইরান তাদেরকে বলছে নো পারমিশন, এদিকে আসা যাবে না। ইরান বলছে নতুন প্রোটোকল ঠিকঠাক করা হবে, তারপরে কতদিনে ঠিক হবে নোবডি নোজ। এর ভিতরে তো আবার আলোচনা চলছে ইরানের সংসদে যে ইরান এনপিটিতে থাকবে কিনা, সেটাই তো প্রশ্ন। অতএব পশ্চিমা পরিদর্শক দল ইরানের পরমাণু স্থাপনা হর হামেশা পরিদর্শন করতে যে আসতো, সেই সুযোগ সম্ভবত তাদের জন্য আর থাকছে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন প্রস্তাব দিয়েছে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে। তিনি বলেছেন মুসলিম দেশগুলোর ভেতরে এখন নন অ্যাগ্রেশন প্যাক্ট, অর্থাৎ কেউ কাউকে আক্রমণ করবে না, এরকম একটা চুক্তি হওয়া উচিত। আরও কিছু কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার এই ভিডিওতে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এই আলোচনা। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। রাশিয়ার সাথে ইরানের যে চুক্তি হতে যাচ্ছে সেটি $25 বিলিয়ন চুক্তি। এটা শুধুমাত্র পরমাণু স্থাপন করবে, গড়ে তুলবে। রাশিয়ায় ইরানে আরও বেশ কয়েকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে দেবে আর কয়েকটা ছোটোখাটো পরমাণু রিঅ্যাক্টর স্থাপন করে দেবে রাশিয়া। রাশিয়া ইরানের সাথে একেবারে টুকিটাকি কোনো বাণিজ্য করতে যাচ্ছে না। এই যে চুক্তি, এই চুক্তির আওতায় তো ইরান রাশিয়াকে টাকা দেবে 25 বিলিয়ন, মানে $2500 কোটি। এই চুক্তিটা আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী কয়েকদিনের ভিতরেই কিরগিজস্তানে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজন বৈঠকও করবেন। এর মানে দাঁড়াবে যে যখন তারা দুইজন চুক্তিতে সই করবেন এবং বৈঠক শেষে হ্যান্ডশেক করবেন, সংবাদ সম্মেলন করবেন, সাংবাদিকদের সামনে ক্যামেরায় পোজ দেবেন, ফটো সেশন করবেন, তখন আমেরিকা যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাকে জাস্ট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হবে, বুড়ো আঙুল দেখানো হবে। রাশিয়া এবং ইরান দেখাবে যে আমরা তোমার এই নিষেধাজ্ঞা মানছি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। চীন যেমনটি বলেছে, চীন তার স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে, যে ব্যবস্থা নিতে হয় তাই করবে। ঠিক রাশিয়া অত কথা না বলে আসল কাজে দেখিয়ে দেবে। এপাশে পাকিস্তান কিন্তু বলেছে তারা আন্তর্জাতিক আইন অনুসরণ করবে নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে। তার মানে যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞা একতরফা, আন্তর্জাতিক আইনের অধীনে না, অতএব পাকিস্তান আর মানবে না। আরও অনেকেই বলেছে। সেক্ষেত্রে আমেরিকা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি তার জীবনে আমেরিকার ইতিহাসে এবার প্রথম নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এটা হবে, ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ফাঁদে ফেলবে, এটা ইরান, রাশিয়া এবং চীনের বহুদিনের কৌশল। করবে তো এটা। ডোনাল্ড ট্রাম্পের আমলে যদি রাশিয়া এবং চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাতেও খুব অবাক হওয়ার কিছু থাকবে না। ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপীয় বেশ কিছু দেশ, নেটোভুক্ত দেশ, তারা রাশিয়ার সাথে যে ব্যবহার করছে, যেভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে,
তাতে যে কোনো সময় তাদের উপরে রাশিয়া হামলা চালাতে পারে। যদি রাশিয়া হামলা চালায় তাহলে আমেরিকা কিন্তু আলটিমেটলি নেটো জোটকে রক্ষা করার জন্য সেখানে যুদ্ধ করতে বাধ্য। যদি তা না করে নেটো জোট ভেঙে যাবে। আর যদি সেই যুদ্ধ করে তাহলে ইরানের সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকা বিপর্যয়ের মুখে পড়বে। ওপাশে চীন তখন কিন্তু আর এক ধাক্কা দেবে। তার মানে এই যে সময়টা, এই সময়ের ভেতরে আমেরিকার বিশ্ব অঙ্গনে অবস্থানগত মারাত্মক পরিবর্তন এসে যাবে। তার মানে সারা বিশ্বে আমেরিকার যে অবস্থান ছিল সেই অবস্থান আর থাকবে না, ভীষণভাবে বদলে যাবে এমন সম্ভাবনা যথেষ্ট। এই ইরান যুদ্ধ, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেন যুদ্ধ, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী তিনি জানিয়েছেন, পশ্চিমা পরিদর্শক দল আসতে চেয়েছিল ইরানে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শন করার ক্ষেত্রে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় যে সমস্ত পরমাণু স্থাপনার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরমাণু স্থাপনা দেখতে আসতে চেয়েছিল। তারা বলতে চেয়েছে যে হামলার পরে এই সমস্ত পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কি, আমরা সেটা দেখতে চাই। ইরান বলছে নো, আসা যাবে না, কোনো পারমিশনে আসা যাবে না। এই হামলার পরে আমরা নতুন প্রোটোকল ঠিক করব, অর্থাৎ কে কোনভাবে এই সমস্ত পরমাণু স্থাপনা পরিদর্শন করবে, আদৌ পরিদর্শন করতে পারবে কিনা, কাকে দেব না পরিদর্শন করতে, এবং পরিদর্শন করলে কি কি শর্ত মেনে আসতে হবে, এই সমস্ত নানান বিষয়ে একটা প্রোটোকল ঠিক করবে ইরান, তারপরে এই সুবিধা দেবে। মোহাম্মদ ইসলামী পরিষ্কার করে বলছেন, পশ্চিমা এই যে পরিদর্শক দল তারা ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষতিগ্রস্ত হওয়া পরমাণু স্থাপনা দেখতে চায়। তারা প্রকৃতপক্ষে ইরানের এই পরমাণু স্থাপনার নিরাপত্তার দায়িত্ব নিতে বা নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আসতে চায় না। তারা আসতে চায়, দেখতে চায় আমেরিকা এবং ইসরায়েলের হামলায় আমাদের পরমাণু স্থাপনা কতটুকু ক্ষতি হয়েছে সেটা, মানে এখান থেকে তথ্য নিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে জানাবে তারা। মোহাম্মদ ইসলামের বক্তব্য এটা। ফলে ইরান খুব শক্তভাবে দাঁড়িয়েছে যে না, দেখতে আসা যাবে না পরে। এদিকে আপনারা তো শুনেছেনই যে ইরানের জাতীয় সংসদে আলোচনা হচ্ছে ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে থাকবে কিনা। যদি না থাকে তাহলে এই সমস্ত পরমাণু পরিদর্শককে ইরানের পরমাণু স্থাপনায় আসতে দেওয়ার আর কোনো মানেই নেই, আসতেও দেবে না। ইরান যে যুক্তি দেখাচ্ছে সেটা খুবই স্ট্রং, যে আমরা এনপিটিতে থাকার পরে যদি আমাদের পরমাণু স্থাপনায় হামলা হয়, আমাদের উপরে যদি হামলা হয়, তাহলে এই এনপিটিতে থাকার কি মূল্য আছে, কি মানে আছে, লাভটা কি, থাকবো না, এমন হতে পারে। ইরানকে নিয়ে, হরমুজ প্রণালীকে নিয়ে আসলে আমেরিকা ভীষণ সংকটে পড়ে গেছে। ইরানের বিরুদ্ধে যে এই যে গত সোমবার যে নিষেধাজ্ঞা আরোপ করলো, সেই নিষেধাজ্ঞার পেছনে নাকি নেতানিয়াহু নিজেই কথা বলেছেন যে আমার বুদ্ধি পরামর্শ মতো ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে এই ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মাধ্যমে ইরান নত হতে বাধ্য। এপাশে আজকেও ইরানের আইআরজিসি বলেছে হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে আছে এবং ইরানের কন্ট্রোলেই থাকবে। আমেরিকা ইরানের শর্ত পূরণ করলেই শুধুমাত্র এই হরমুজ প্রণালী খোলা হবে, তাছাড়া খোলা হবে না, একদম সাফ। আইআরজিসির মুখপাত্র, অন্যতম মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি তিনি বলেছেন হরমুজ প্রণালী থেকে অন্তত 400 কিলোমিটার দূরে আমেরিকার জাহাজগুলোর অবস্থান। পারস্য উপসাগরে একটাও আমেরিকার কোনো জাহাজ নেই, আর হরমুজ প্রণালীর ধারে কাছেও নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি 3টি দফা দিয়েছেন, 3টি প্রস্তাব দিয়েছেন মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য, সহযোগিতা বাড়ানোর জন্য, এবং একে অপরকে যাতে হামলা না করে, কেউ কারোর বিরুদ্ধে হামলার জন্য যাতে ব্যবহৃত না হয় সেই ব্যাপারে তিনি বলেছেন। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট বলছেন মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা এবং নন অ্যাগ্রেশন প্যাক্ট হওয়া উচিত। অর্থাৎ নিরাপত্তা চুক্তি এবং নন অ্যাগ্রেশন প্যাক্ট, মানে আমি আপনাকে আক্রমণ করবো না, আপনি আমাকে আক্রমণ করবেন না, এরকম একটা চুক্তি হওয়া দরকার। এটা হবে আঞ্চলিক নিরাপত্তা এবং মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন থেকে নিজেদেরকে নিরাপদ রাখার রক্ষা কবচ। তার মানে আঞ্চলিক দেশগুলোর বা মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ইসরায়েল এবং আমেরিকার
আগ্রাসন থেকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ হিসেবে থাকবে, এটা সেফগার্ড। এরপরে মাসুদ পেজিশকিন আর একটা কথা বলছেন, মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত ঠেকানোর জন্য একটা স্থায়ী মেকানিজম তৈরি করতে হবে। সেই মেকানিজমটা হতে পারে ওআইসি। ওআইসিকে শুধুমাত্র বিবৃতি দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে না বানিয়ে, না রেখে তাকে কার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ওআইসি প্রয়োজনে সমস্ত মুসলিম দেশগুলোর ভেতরে দ্বন্দ্ব সংঘাত ঠেকানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। তাকে সেরকম স্ট্রং করে তুলতে হবে, তাকে শক্তিশালী করতে হবে। এরপরে 3 নম্বর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট বলেছেন যে মুসলিম দেশগুলোকে আসলে বিচ্ছিন্ন কয়েকটা আলাদা আলাদা বাজার না থেকে একটা সম্মিলিত সমষ্টিগত বাজার হওয়া উচিত। তিনি বলেছেন এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য যৌথ প্রকল্পে কাজ করা উচিত। তিনি আরও বলেছেন মুসলিম দেশগুলোর যে বিনিয়োগ বিভিন্ন জায়গায় চলে যায়, এই বিনিয়োগগুলো বিভিন্ন জায়গায় না গিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে যদি থাকে তাহলে এই মুসলিম দেশগুলোর উন্নয়ন হবে। এরা নানান রকমের প্রকল্প তৈরি করতে পারবে, বিজ্ঞান চর্চা হবে এবং অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে প্রযুক্তিগত খাতে বিশাল বড় ডেভেলপমেন্ট আনা সম্ভব। একা ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকার পরে যদি তারা তাদের প্রযুক্তি খাতে এত ডেভেলপমেন্ট আনতে পারে, আর সেখানে নিষেধাজ্ঞা বাদ দিয়ে যদি সবাই সম্মিলিতভাবে কোনো প্রজেক্ট নেয় এবং সেখানে যদি বিনিয়োগ করে, তাহলে সেই বিনিয়োগের ফলাফলটা কত ভালো হতে পারে। ইরানের প্রেসিডেন্টের বক্তব্যগুলোকে, এই প্রস্তাবগুলোকে আসলে মুসলিম বিশ্ব কিভাবে দেখে সেটাই বড় কথা। আমরা তার জন্য অপেক্ষা করি, দেখা যাক কি হয়, তার প্রস্তাবকে মুসলিম বিশ্ব গ্রহণ করে কিনা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। ইরান যে পশ্চিমা পরিদর্শকদেরকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দিল না, এটা কি ইরানের শক্তিশালী হয়ে ওঠার প্রমাণ, নাকি ইরান নিতান্তই এটা মুখে মুখে বললো কিন্তু ভেতরে ভেতরে তারা পশ্চিমা পরিদর্শকদেরকে ইরানে আসতে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।